আমার সব শেষ হয়ে গেল। গতবারের মতো এবারও আমার পাকা ধানের ক্ষেতটা তছনছ করে দিয়ে গেল। আমি এখন খাবো কি? মহাজনের দেনা শোধ করবো কিভাবে? শুধু তোমার একার না রাসেল ভাই, আমার জমিটার দিকে তাকিয়ে দেখো। মনে হচ্ছে একদল বুনো হাতি এসে নিচে গেছে। অর্ধেক ধান মাটিতে মিশে গেছে, বাকি অর্ধেক হাওয়া। আমার জমির এক কোণা থেকেও এক বোঝা ধান গায়েব। এমনভাবে কেটেছে যেন পাকা হাতের কাজ। কিন্তু কে কাটবে? রাতের বেলা মাঠে আসার সাহস কার আছে? সাহস কার আছে মানে? তোমরা কি কিছুই বোঝো না? এ হলো ওই সর্বনাশী শাকচুন্নির কাজ। প্রতি পূর্ণিমা রাতে সে আসে আর আমাদের সর্বনাশ করে যায়। এই অলক্ষণে পেত্নির নজর পড়েছে আমাদের গ্রামের উপর। রসুল ভাই ঠিকই বলেছে। আমি কাল রাতে কেমন একটা খিলখিল হাসির শব্দ শুনেছি। ভয়ে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। জানালা দিয়ে বাইরে তাকানো সাহস হয়নি। তোমাদের যত সব আজগবি কথা! শাকচুন্নি এসে কাছে দিয়ে ধান কেটে নিয়ে যাবে? এ নিশ্চয় পাশের গ্রামের চোরের কাজ। পূর্ণিমার আলোতে চুরি করতে সুবিধা হয়, তাই এই সময়টাকেই বেছে নিয়েছে। তুমি কি বুঝবে? নিজের চোখে যা দেখছি, কানে যা শুনছি, তাও অবিশ্বাস করব? ওই শাকচুন্নি আমাদের না খাইয়ে মরবে, দেখে নিও। গ্রামের প্রধান মতিন এবং সবচেয়ে বয়স্ক কৃষক আফজাল শেখ ঘটনাস্থলে আসেন। কি হয়েছে এখানে? এত সকালে এত শোরগোল কিসের? মাতাব্বর সাহেব, আপনি দেখুন আমাদের অবস্থা। আবার আমাদের ফসল নষ্ট করে গেছে। আমরা তো পথে বসে যাব। আমি দেখছি প্রতিবার একই ঘটনা, কিন্তু এর কোনো সমাধান তো খুঁজে পাচ্ছি না। গ্রামের সবাই ভয়ে জড়সড়। আফজাল শেখ মাঠের নষ্ট হওয়া অংশগুলো খুঁটিয়ে দেখতে থাকে। সবাই যা বলছে তাই কি সত্যি? চাচা, আপনি কি আমাদের কথা বিশ্বাস করছেন না? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় হাসেম, আমি শুধু আমার চোখে বিশ্বাস করি। একটা জিনিস খেয়াল করেছো তোমরা? কে জিনিস আফজাল ভাই? শাকচুন্নি যদি ফসল নষ্টই করবে, তাহলে সে বেছে বেছে পাকা ধানগুলো কাটবে কেন? এই দেখো, ধানের গোড়াগুলো কি সুন্দর সমান করে কাটা, যেন পাকা কোনো চাষি কাঁচি দিয়ে কেটেছে। ভূতকে এত সুন্দর করে ধান কাটে? তাদের কাজ তো ভাঙচুর করা। ও হলো মায়াবী পেতনি। ও সব পারে। আমাদের ভয় দেখানোর জন্য এসব করে, যাতে আমরা ভয়েই মরে যাই। হতে পারে, কিন্তু আমার মন বলছে শাকচুনির আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে, মাথা গরম করে নয়, বুদ্ধি দিয়ে। গ্রামের সবাই যখন ভিড় করে দাঁড়িয়ে আছে, রফিক আর বশির একটু দূরে দাঁড়িয়ে তাদের দেখছে। রফিক ভাই, বড়টা তো ঠিকই ধরে ফেলেছে। ধানের কাটা তো মানুষের মতোই। চুপ কর, গাধার মতো কথা বলবি না। বুড়ো সন্দেহ করেছে তো কি হয়েছে? প্রমাণ করতে পারবে? গ্রামের সবাই ভূতের বইয়েই কাবু, আমাদের কেউ সন্দেহই করবে না। কিন্তু আমার ভয় করছে, যদি কোনোদিন ধরা পড়ে যায়। ধরা পড়বো না, কারণ পাহারা দেওয়ার মতো সাহস এই গ্রামের কারণেই। সবাই শাকচুন্নির ভয়ে কাঁথামুড়ি দিয়ে ঘুমায়, আর এই ভয়টাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। চল এখন সবার সাথে ভিড়ে যাই, এমন ভাব দেখাবি যেন আমাদের অনেক লোকসান হয়েছে। আফজল চাচা ঠিকই বলেছেন। আমার মনে হয় শাকচুন্নির ভয় দেখিয়ে সেই গ্রামে অন্য গ্রামের চোরেরা এসে ধান কেটে নিয়ে যায়। দুটোই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, রফিক ভাই একদম ঠিক কথা বলেছে। শাকচুন্নির চেলারাও তো থাকতে পারে। হতে পারে, চোর হোক বা ভূত, একটা ব্যবস্থা তো নিতেই হবে। কি এত ভাবছেন সকাল থেকে? মাঠের চিন্তায় কি শরীর খারাপ লাগছে? শরীর ঠিক আছে, কিন্তু মনটা ভালো নেই। গ্রামের সবার মুখ শুকিয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো মানুষ না খেয়ে মরবে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, আপনি আর একা কি করবেন? না মিলা, শুধু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন, সেটা কাজে লাগাতে হবে। আমার মন বলছে শাকচুনির গল্পটা সাজানো। সাজানো মানে? তাহলে যে সবাই কান্নার আওয়াজ শোনে, সাদা ছায়া দেখে, ওগুলো কি? ওগুলোই তো রহস্য। তবে আমি আজ সকালে মাঠে কিছু পায়ের ছাপ দেখেছি, কাদার মধ্যে স্পষ্ট মানুষের পায়ের ছাপ, তাড়াহুড়া করে পালানোর ছাপ। তাহলে তো চোরেরই কাজ। হ্যাঁ, কিন্তু আমার সন্দেহ আমাদের গ্রামেরই কাউকে। কারণ বাইরের চোরেরা আমাদের মাঠের কোনো জমির দান ভালো তা এত সহজে বুঝবে না। রফিক ছেলেটাকে দেখেছো? ওর নিজেরও নাকি ফসল নষ্ট হয়েছে, কিন্তু ওর চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই, বড্ড বেশি শান্ত। আপনি কি ওদের সন্দেহ করছেন? সরাসরি করছি না, কিন্তু আমার নজর থাকবে। আমি ঠিক করেছি পরের পূর্ণিমার রাতে আমি নিজে মাঠে পাহারা দেব।
বলেন কি, একা একা ওই মাঠে যাবেন? যদি আপনার কিছু হয়ে যায়, যদি সত্যি শাকচুন্নি। আরে কিছু হবে না, আমি তো লড়তে যাচ্ছি না, আমি লুকিয়ে সত্যিটা দেখব। যদি চোর হয় তাদের ধরবো, আর যদি ভূত হয় তাহলে বুড়ো বয়সে একটা ভূত দেখার অভিজ্ঞতা হবে। আর মাত্র কটা দিন বাকি, আবার সেই সর্বনাশা রাত আসবে, ভাবতে আমার বুকটা কাঁপছে। এবার আমি একটা ব্যবস্থা করছি। আমার জমির চারপাশে বেড়া দিয়ে এসেছি, দেখি এবার কি করে ঢোকে। আরে দূর, ভূতের জন্য আবার বেড়া কি? সে তো বাতাস হয়ে ঢুকে যেতে পারে। বই পেয়ে কি লাভ রাসেল ভাই? যা ভাগ্য আছে তা তো হবেই, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। হ্যাঁ, রফিক ভাই ঠিকই বলেছে, এত চিন্তা করলে তো বাঁচা যাবে না। ভরসা তো রাখতেই হবে, তবে সাবধানও থাকতে হবে। আপনি কোনো উপায়ের কথা ভাবলেন না কি চাচা? ভেবেছি, এবার আর আমাদের ফসল নষ্ট হবে না, তোমরা শুধু সাহস রেখো। আফজাল শেখের আত্মবিশ্বাসের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রফিক আর বশির একে অপরের দিকে তাকায়। বুড়োটাকে কিছু আন্দাজ করলো নাকি আমাদের ভয় দেখাচ্ছে? যাই হোক, আমাদের কাজ আমরা করবই, পূর্ণিমা রাতের জন্য প্রস্তুত থাকতে হবে। পূর্ণিমার রাতে আফজাল শেখ হাতে লাঠি নিয়ে বড় বটগাছের আড়ালে লুকিয়ে থাকে। হঠাৎ মাঠের এক প্রান্ত থেকে রফিক আর বশিরকে এগিয়ে আসতে দেখা যায়, তাদের হাতে কাঁচি আর বস্তা। রফিক ভাই, আমার কিন্তু খুব ভয় করছে, আজকের রাতটা কেমন যেন বেশি শান্ত, গা চমচম করছে। চুপুর, প্রতিবার একই কথা, ভয় করলে বাড়িতে শুয়ে থাক, টাকা কামাতে হলে ভয়কে জয় করতে হবে। যদি শাকচুন্নিটা আজকেও আসে? আরে, ওর ভয়ই তো আমাদের এত সুবিধা, ওর কারণে তো গ্রামের কেউ এদিকে আসার সাহস পায় না। আমরা আমাদের কাজ করি, ও এলে ওর মতো থাকবে। নে, কত না বাড়িয়ে রাসেলের জমির দিকে চল, ওই জমির ধানগুলো এবার সেরা। আর কতটুকু কাটবো রফিক ভাই? বস্তা তো প্রায় ভরে এলো। আরো একটা বস্তা ভরতে হবে, সুলতানের জমির ধানগুলোও ভালো, আজ রাতে যা পাবো তাতে আমাদের সামনে কয়েক মাস নিশ্চিন্তে কেটে যাবে। তোমার মাথায় বুদ্ধি আছে ভাই, শাকচুন্নির ভয় দেখিয়ে কি সুন্দর সব সাফ করে দিচ্ছি, কেউ টেরই পাচ্ছে না। আরে, মাথা না থাকলে কি আর চলে? গ্রামের বোকার লোকগুলো ভূত পেতে নিয়ে পড়ে আছে, আর আমরা সেই সুযোগে। রফিকের কথা শেষ হওয়ার আগেই মাঠের বাতাস হঠাৎ করে থেমে যায়, ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে যায়, চারদিকে একটা অস্বাভাবিক নীরবতা নেমে আসে। রফিক ভাই, কেমন যেন লাগছে, সব হঠাৎ চুপ হয়ে গেল কেন? আরে কিছু না, তুই কাজ কর। ঠিক তখনই মাঠের এক পাশ থেকে ভেসে আসে একটা হাসির শব্দ। রফিক ভাই, ওই ও এসেছে। কিসের আওয়াজ? বাতাসের শব্দ হবে, তুই কাজ কর। শাকচুন্নি, রফিক ভাই পালাও, আমি আর এক মুহূর্ত থাকবো না। চুপ কর শয়তান, ওর নাম নিস না। সাদা মূর্তিটা এবার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে, তার পা দেখা যায় না, সে মাটির উপর দিয়ে ভেসে আসতে থাকে। আমার জানের মায়া আছে। কে কে ওখানে? সামনে আসবি না বলে দিলাম, কাচালে কিন্তু খুন করে ফেলবো। বাঁচাও, আমাকে বাঁচাও। ভূত, ও আমার পেছনে, আমাকে ধরে ফেললো, ছেড়ে দে আমাকে, আমি আর কোনোদিন আসবো না, মাফ করে দে, বাঁচাও। গ্রামের লোক, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তাহলে আমার সন্দেহই সত্যি, চোরেরা বাইরের কেউ নয়, আমাদের গ্রামেরই রফিক আর বশির। আর যে সাদা ছায়াকে আমরা দৌড় দিচ্ছিলাম, সে তো চোরদের তাড়াচ্ছিল, সে আমাদের রক্ষা করছে, আমরা তাকে ভুল বুঝেছি। না, তুমি খারাপ নও, তুমি আমাদের ভালো শাকচুন্নি, কাল সকালে গ্রামের সবাইকে এই সত্যটা জানাতে হবে। আজ রাতেও কি কেউ কোনো আওয়াজ পেয়েছো? আমার তো ভয়ে সারা রাত এক ফোঁটা ঘুমও হয়নি, মনে হচ্ছিল এই বুঝি দরজায় টোকা দিল। না রাসেল ভাই, আজ তো সব শান্তই ছিল, কোনো কান্নাকাটি বা হাসি শব্দ পাইনি, পেতনিটা বোধহয় ছুটিতে গেছে। কিন্তু মাঠে একটা অদ্ভুত জিনিস পড়ে আছে, আমি সকালে দেখে এলাম, রাসেলের জমির পাশে একটা অর্ধেক ভরা ধানের বস্তা আর একটা কাঁচি। তুই নাকি? অর্ধেক ভরা বস্তা কেন? চোর এলে তো পুরোটাই নিয়ে যেত।
আর কাচিটাই বা ফেলে যাবে কেন? ঘটনাটা কি? আমি খবর পেয়ে দেখে এসেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না কে এমন কাজ করলো, কেনই বা করলো। রে রফিক, তোরা দুজন এমন চুপচাপ কেন? ওদের মুখ এমন শুকনো কেন? কিছু জানিস নাকি? না না ভাই, কি জানবো, শরীরটা ভালো নেই তাই। কাল রাত থেকে জ্বর জ্বর লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম আফজাল ভাই, আসুন আসুন। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি কিছু একটা বলতে চান। মাতব্বর, আমি মাঠের রহস্যের সমাধান করতে এসেছি। বলেন কি চাচা, আপনি কি জানতে পেরেছেন কে আমাদের সর্বনাশ করছে? রফিক, বশির। কাল রাতে ঘুম কেমন হয়েছিল তোমাদের? বাবা, ভালো, ভালোই হয়েছে চাচা। চাচা, কোনো অসুবিধা হয়নি তো? কেন? তাই? কিন্তু তোমার মুখ দেখে তো তা মনে হচ্ছে না রফিক। মনে হচ্ছে সারা রাত দৌড়ের উপর ছিলে। তোমার পায়ের কাদার দাগও শুকিয়ে আছে। ও, ওটা তো কাল সন্ধ্যায় লেগেছিল। তাই বুঝি? আচ্ছা, এই কাঁচিটা কি তোমার? কাল রাতে মাঠে ফেলে এসেছিলে? এই বাটে তোমার নামের প্রথম অক্ষরটা খুব সুন্দর করে খোদাই করা আছে। না 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 চাচা, এটা আমার না। আমার কাছে তো বাড়িতেই আছে। আপনি ভুল করছেন। ভুল করেছি? আচ্ছা, আর বশির, তোমার গায়ে জামাটা কই? কাল রাতে যেটা পরেছিলে? ওটা তো ময়লা হয়েছে, ধুতে দিয়েছি। ধুতে দিয়েছো? তাহলে তোমার জামার ওই ছেঁড়া টুকরাটা ধানের বস্তার সাথে আটকে ছিল কিভাবে? এর কি ব্যাখ্যা দেবে? আফজাল ভাই, আপনি কি বলছেন এসব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। রফিক, বশির, ওরা চুরি করছিল? আমি তো বিশ্বাস করতে পারছি না ওরা আমাদের গ্রামের ছেলে। হে মাতাব্বর, এটাই কঠিন সত্যি। শুধু কাল রাতেই নয়, প্রতি পূর্ণিমার রাতে এরাই গ্রামের ফসল চুরি করছিল। আর আমরা সবাই মিলে দৌড় দিচ্ছিলাম এক নিরীহ শাকচুনির ঘাড়ে। আমি কাল রাতে বটগাছের আড়ালে থেকে নিজের চোখে সব দেখেছি। কি? এত বড় শয়তান তুই! আমরা সবাই ভয়ে মরি, আর তুই সেই সুযোগে আমাদের সবার পেটে ছুরি মারছিলি। আজ তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো, বেঈমান কোথাকার! তবু হাসেম, রাগ করে কোনো লাভ নেই। আইন নিজের হাতে তুলে নিও না। যা বিচার করার মাতব্বর সাহেব এবং গ্রামের মানুষরা করবে। রফিক, বশির, আফজাল ভাই যা বলছেন তা কি সত্যি? যদি মিথ্যা বলো তাহলে তোমাদের কপালে অনেক দুঃখ আছে। চুপ করে আসিস কেন? বল, মুখ খোল। আমাদের ক্ষমা করে দিন মাতব্বর সাহেব, আমাদের ভুল হয়ে গেছে। সব দোষ রফিক ভাইয়ের। ওই আমাকে লোভ দেখিয়েছে, বলেছে শাকচুন্নির ভয় দেখিয়ে চুরি করলে কেউ কোনোদিন সন্দেহ করবে না। আমি তো প্রথমে রাজি ছিলাম না। উহ, এখন সাধু সাচ্ছিস, শব্দ সবার গাড়ি দিচ্ছিস, বেইমান। টাকার ভাগ নেওয়ার সময় তো মুখে হাসি পড়তো, তখন মনে ছিল না? ছি 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 রফিক, তোকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুই আমারই জমির ধান চুরি করলি? তোর বিবেকে একটুও বাঁধলো না? এদেরকে পুলিশে দেওয়া উচিত মাতব্বর সাহেব, এরা গ্রামের কলঙ্ক। কিন্তু আফজাল চাচা, আমার একটা কথা মাথায় ঢুকছে না। যদি এরাই চোর হয়, তাহলে শাকচুনির ব্যাপারটা কি? আমি আর আমার বউ কি তাহলে এতদিন ধরে ভুল শুনেছি? হ্যাঁ চাচা, এই প্রশ্নটা আমারও। তাহলে কি ভূত প্রেত সব সত্যি, নাকি ওটা ওদের কোনো চাল ছিল? না রাসেল, তোমরা ভুল শোনোনি, ভুল দেখোনি। শাকচুনি সত্যি আসে। আসে মানে? কি বলছেন আপনি? তাহলে তো ঘটনা আরো জটিল হয়ে গেল। চোরের সাথে ভূতের উপদ্রব। না, জটিল হয়নি, বরং সহজ হয়ে গেছে। শাকচুন্নি আসে, এটা সত্যি। তবে সে আমাদের শত্রু নয়, সে আমাদের বন্ধু, সে আমাদের রক্ষাকর্তা। বলেন কি আফজাল চাচা, ভূত আবার মানুষের বন্ধ হয় নাকি? এসব তো গল্প কেচ্ছাই শুনি। আমি যা দেখেছি তাই বলছি। কাল রাতে রফিক আর বসি যখন ধান চুরি করছিল, ঠিক তখনই সেই সাদা ছায়ামূর্তিটা আসে। তার সেই ভয়ঙ্কর হাসি শুনেই এরা ভয়ে সব ফেলে পালায়। ও যদি কাল রাতে না আসতো, তাহলে রাসেলের জমির ধান আজ এই চোরদের বস্তায় থাকতো। আপনি বলছেন শাকচুনি চোর তাড়িয়েছে? এ তো অবিশ্বাস্য কথা। তার মানে ও আমাদের উপকার করছে? হ্যাঁ, এতদিন ধরে আমরা যা ভেবেছি সব ভুল। ফসল যা নষ্ট হতো, তা ওই চোরদের দৌড়াদৌড়ি আর তাড়াহুড়ার কারণে হতো। শাকচুন্নি আসলে আমাদের একটা ধানও নষ্ট করেনি।
রফিক, বশির, তোমরা যে অপরাধ করেছ তা ক্ষমার অযোগ্য। তোমরা শুধু গ্রামের ফসল চুরি করনি, তোমরা গ্রামের মানুষের সরল বিশ্বাস এবং ভয়কে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করেছ। তোমাদের কি শাস্তি হওয়া উচিত তোমরাই বলো। মাতব্বর সাহেব, আমাদের মাফ করে দিন। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে শয়তানের ধোকায় পড়েছিলাম। আর কোনোদিন এমন হবে না। আমার বউ বাচ্চা আছে, তাদের মুখের দিকে চেয়ে আমাদের মাফ করে দিন। আমরা সবার পায়ে ধরছি, আমাদের আরেকবার সুযোগ দিন। আমরা জীবনে আর এমন কাজ করব না। আপনারা যা বলবেন আমরা তাই শুনবো। সবার ক্ষতিপূরণ দিয়ে দেব। সালিশে উপস্থিত গ্রামবাসী সবাই রফিক ও বশিরকে গ্রাম থেকে বের করে দিতে চায়। সবাই একটু শান্ত হন। রাগ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। ওদের গ্রাম ছাড়া করলে ওরা চোরই থেকে যাবে, অন্য গ্রামে গিয়ে একই কাজ করবে। তার চেয়ে ভালো ওদেরকে এখানেই সবার চোখের সামনে শুধরানোর একটা সুযোগ দেওয়া হোক। এই সুযোগ আফজাল ভাই, আপনার কি মনে হয় কি শাস্তি ওদের প্রাপ্য? আমার প্রস্তাব হলো, শাস্তি হিসাবে আগামী 1 বছর গ্রামের সবার জমির ফসল কাটার সময় এরা দুজন বিনা পারিশ্রমিকে কাজ করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটবে। আর যে পরিমাণ ফসল এরা চুরি করেছে বলে অনুমান করা হচ্ছে, তার দ্বিগুণ ফসল নিজেদের জমি থেকে গ্রামের সবচেয়ে গরিব 10টি পরিবারকে বিলিয়ে দেবে। এটাই হবে ওদের প্রায়শ্চিত্ত। রফিক আর বশির তাদের শাস্তি মাথা পেতে নেয়।